এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছিল আগে সব এই রুটটাই ব্যবহার করতো, বহরমপুরে যা মানে বহরমপুর থেকে সিটি দিয়ে ভিতর দিয়ে যেত শিলিগুড়ি যাওয়ার জন্য। আর এখন এই বাইপাসটা পুরোপুরি খুলে গেছে। ট্রাকের পিছনে ধাক্কা লেগে এইটা এই নাম্বার প্লেট পুরো ঘষে উঠে গেছে। কেদারনাথের অ্যাক্সিডেন্টের পরে এই গাড়ির এই অবস্থা। এটা মেবি ইন্স্যুরেন্স ক্লেম করলে এটা ঠিক হয়ে যাবে। মর্নিং এভরিওয়ান, আজকে ডিসেম্বরের 11 তারিখ আর এখন ঘড়িতে সকাল 6:48। আর আজকে আমরা ফের একটা সম্পূর্ণ নতুন ব্লগ সিরিজ নিয়ে চলে এসেছি। তো আজকে যেটা আমাদের গন্তব্যস্থল এখান থেকে শিলিগুড়ি এখান থেকে 600 কিলোমিটার। তো এখন ঘড়িতে 7টা বাজে, তো আশা করছি আমরা রাত 9টার মধ্যে পৌঁছে যাব। আর আমি আমার পুরনো রাইডিং জ্যাকেটটা পুরোই রেডি হয়েছি, কারণ নতুনটা তো অ্যাক্সিডেন্টের পরে পুরো ছিঁড়ে গিয়েছে, ওটা আর ইউজ করার মতো নেই। চলুন কথা না বাড়িয়ে সোজা মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। আজকে আমার কো রাইডার প্রত্যেকবারের মতন মৌমিতাই। আর আমি কি করেছি, এই টেল ব্যাগের আর ট্যাঙ্ক ব্যাগের রেন কভারটা চড়িয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড ধুলো পড়ে, যার কারণে আমি কি করেছি যে রেন কভারটা চড়িয়ে রেখেছি। তো আজকে রাইড স্টার্ট করতে করতে অলরেডি ঘড়িতে এখন 7:05 হয়ে গেছে। আর এখনও অনেক কাজই বাকি আছে, যেমন ফিউল আপ করাতে হবে। আসছি, আবার ঘুরে আসি। ঠিক আছে, টাটা। কাল রাতে আমি আমার এখানে নিয়ার বাই যেটা পেট্রোল পাম্প ছিল, তো ওখানে গিয়েছিলাম তেল ভরাতে, দেখলাম যে ওটা বন্ধ আছে কোনো কারণে, তো তাই জন্য ফিউল আপ করানো হয়নি। আজকে আমরা প্রত্যেকবারের মতন দুজনেই যাচ্ছি, সঙ্গে কেউ নেই। আজকে আমাদের গন্তব্যস্থল এখান থেকে শিলিগুড়ি। এই ট্যুরটা আমরা ঠিক কোথায় করব সেটা নিয়ে একটু কনফিউশন আছে, মানে আমরা ঠিক নিজেই এখনও কনফার্ম না যে কোন কোন জায়গাগুলো আমরা ঘুরবো। এখান থেকে শিলিগুড়িটা কনফার্ম। আজকে আমাদের রুট ম্যাপ চাকদা, ফুলিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, রায়গঞ্জ, ডালখোলা, ইসলামপুর, তারপরে গিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। এটা একটা রুট আছে। আর একটা রুট যেটা আছে ওল্ড দিল্লি হয়ে মগরা ফ্লাইওভার, তারপরে গিয়ে কৃষ্ণনগর মিশছে, ওই রুটটা নিচ্ছি না, কারণ ওই রুটটা এক্সট্রা 50-60 কিলোমিটার হয়। আর ওই রুটের কন্ডিশন আগে ভালো ছিল, বাট এখন ভালো নেই। আগের 3বার যখন শিলিগুড়ি গিয়েছিলাম তো ওই মগরা ফ্লাইওভার হয়ে গিয়েছিলাম। তো লাস্ট টাইম যখন আমি গেলাম একদিনে, যেটা দার্জিলিং করে ফিরে চলে এসেছিলাম, তখন দেখলাম ওই রোড কন্ডিশন একদম খারাপ। একটা এইচপির পেট্রোল পাম্প থেকে ফিউল আপ করলাম, আর এখানে 1040 টাকার আমার ট্যাঙ্কে তেল ধরলো। তো আমরা এখন আছি মধ্যম গ্রামে, তো এখান থেকে আবার আমরা রাইডটা কন্টিনিউ করছি। অনেক লেটে বের হওয়ার কারণে বাড়ি থেকে তো অনেক জ্যাম ঠেলতে হলো। ফাইনালি একটু ফাঁকা রাস্তা পেয়েছি, মানে ট্রাফিক আছে কিন্তু কন্টিনিউ মুভ করছে। আজকে শিলিগুড়ি যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে মনে হচ্ছে। কেদারনাথ ট্রিপে লাস্ট দিনে আমরা বাড়ি ফেরার সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তো তারপরে আমরা এটা ফার্স্ট রাইড করছি দুজনে। আবার সত্যি কথা বলতে একটু কনফিডেন্স লোই আছে এখন। তো আগে যে কনফিডেন্সটা ছিল না, সেই কনফিডেন্সটা এখন নেই। তো যার কারণে আমি বুঝতেই পারছি যে আমার গাড়ির স্পিড অনেকটা কমে গেছে। সেই পুরনো কনফিডেন্সটা পেতে গেলে বুঝতেই পারছি একটু সময় লাগে। অ্যাক্সিডেন্টের পরে একটা মানসিক কাজ করছে, যার কারণে একটু মানে কি বলবো, কনফিডেন্সটা একটু লোই আছে। এখন দেখছি এই রাস্তাটা প্রায় অনেকটাই ভালো করে দিয়েছি। আপাতত যেটুকু এলাম তার মধ্যে কোনো খারাপ রাস্তা ছিল না। আর আমি এই পর্যন্ত এখনও কভার করে নিয়েছি 70 কিলোমিটার মতন। তো এই রাস্তাটা অলরেডি খারাপ শুরু হয়ে যায়, কারণ আমি যখন লাস্ট টাইম কৃষ্ণনগর গিয়েছিলাম তখনও খারাপ ছিল। আর যখন আমি লাস্ট টাইম দুর্গাপুজোর সময় দার্জিলিং থেকে ফেরত আসি, তো এই রাস্তা দিয়ে এসেছিলাম, তখনও রাস্তাটা খারাপ ছিল। এখন দেখছি পুরোটা প্রায় ভালো হয়ে গেছে, প্রায় অনেকটাই ভালো হয়ে গেছে। এই পর্যন্ত খারাপ রাস্তা পাইনি। তো আগে গিয়ে আমি আরও রোড কন্ডিশন আপডেট দিয়ে দিচ্ছি আপ টু কৃষ্ণনগর পর্যন্ত। এই যে দেখুন, ভালো রাস্তা হওয়ার কারণ এই কন্টিনিউ রাস্তার কাজ হচ্ছে, বেশ জোর কদমে কাজ চলছে। কয়েকদিনের মধ্যে এই রাস্তাটা পুরোটাই ভালো হয়ে যাবে আশা করছি। কৃষ্ণনগর পর্যন্ত যে রাস্তাটা খারাপ থাকে সেটা থাকবে না। এই যে বাঁদিকে যে বোর্ডটা দেখা যাচ্ছে, আর এই যে রাস্তাটা কানেক্ট করছে এই হাইওয়ের সাথে, আমরা যদি ওল্ড দিল্লি মগরা ফ্লাইওভার দিয়ে আসতাম তো এই রোডে এসেই কানেক্ট করতাম। আর এই রোডটা খারাপ থাকার কারণে সবাই ওই রোডটা দিয়েই আসতো,
এখন দেখছি পুরো রাস্তাটাই ভালো হয়ে গেছে, ওই রোডটা নেওয়ার আর কোনো দরকার নেই। কলকাতা থেকে যদি কেউ আসেন আর কেউ যদি আসার প্ল্যান করে থাকেন তাহলে সোজা চাকদা ফুলিয়া ওটা ধরেই কৃষ্ণনগরে চলে আসুন। আমরা আজকের দিনে প্রায় 120 কিলোমিটার মতন কভার করে নিয়েছি। আস্তে আস্তে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা অনেক স্মুথ আর অনেক ইজি হয়ে গেছে। আগে কী হতো, মালদা টাউন থেকে যেতে হতো, সেটা মালদা বাইপাস হলো, তারপর ডালখোলা বাইপাস হলো, শুনছি বহরমপুর বাইপাসটা খুলে দিয়েছে। শুনছি না, আমি অবশ্য বহরমপুর বাইপাস দিয়েই আমি আগেরবারে এসেছি। আগেরবারে যখন আমি দার্জিলিং থেকে ফিরছিলাম তখন আমি বহরমপুর বাইপাস হয়ে এসেছিলাম। অনেকের মতে মানে কলকাতা থেকে বেনারস করাটা অনেক ইজি, বাট কলকাতা টু শিলিগুড়ি একটু টাফ ছিল। বাট এখন যা রোড কন্ডিশন হয়ে যাচ্ছে দিন দিন, এটা আরও বেশি ইজি হয়ে যাবে। এই যে এখান থেকে বাঁদিকে চলে গেলে মায়াপুর আর সোজা আমাদের বহরমপুর আর এখান থেকে প্রায় 70 কিলোমিটার মতো বাকি আছে। আমরা জাস্ট পিছনে একটা সুন্দর লোকেশন ছিল, তো ওখানে একটু ড্রোন উড়িয়েছি, তো একবার এই ড্রোন শটটা দেখে নিন। আমাদের দিনের প্রথম টোলগেট কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। ঘড়িতে এখন 10:30 আর আমরা এখন পলাশিতে পৌঁছে গিয়েছি। এই বাঁদিকে দেখতে পাচ্ছেন পলাশি ওয়ার মেমোরিয়াল গেট একটা। এই পলাশি জায়গাটায় কিন্তু একটা হিস্টোরিক্যাল ইভেন্ট হয়েছিল, পলাশির যুদ্ধ। আর যুদ্ধটা চলেছিল 1757 থেকে 1763, 7 বছর চলেছিল প্রায়। যুদ্ধটা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মানে তখন যিনি পরিচালক ছিলেন আর কি, হ্যাঁ, রবার্ট ক্লাইভ আর নবাব সিরাজউদ্দৌলার মধ্যে এই যুদ্ধটা হয়েছিল। যুদ্ধটা প্রায় 7 বছর ধরে চলেছিল, কিন্তু যুদ্ধেতে নবাব সিরাজউদ্দৌলা হেরে গেছিলেন মির্জাফরের কারণে। প্রায় 50,000 সৈনিক থাকার পরেও নবাব সিরাজউদ্দৌলা পরাস্ত হয়েছিলেন কারণ মির্জাফরের কারণে। ডান দিকের ক্ষেতে প্রচুর পরিমাণে সর্ষে চাষ হয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে। দুদিকে আমার বাঁদিকেও হয়ে আছে। এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছিল আগে সব এই রুটটাই ব্যবহার করতো বহরমপুরে যাওয়া, মানে বহরমপুর থেকে সিটি দিয়ে ভিতর দিয়ে যেত শিলিগুড়ি যাওয়ার জন্য। আর এখন এই বাইপাসটা পুরোপুরি খুলে গেছে। আমি লাস্ট দুর্গাপুজোর অষ্টমীর রাতে আমি ফিরেছিলাম দার্জিলিং থেকে, তো তখন এই রুটটা খোলা ছিল। তারপরে অনেক ব্লগারের ভিডিওতে আমি দেখেছি এই রুটটা খুলে গেছে পুরোপুরি এখন। তো আমাদের আর ওই বহরমপুরের জ্যামটা ঠেলতে হবে না, সিটির ভিতর থেকে যেতে হবে না, ডাইরেক্ট বাইপাস করে চলে যাবে বহরমপুরটাকে। আমরা এখন বহরমপুর ফারাক্কা টোল প্লাজার কাছে আছি, আর এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স প্রায় 80 কিলোমিটার বাকি আছে। 12:44 আর আমরা বহরমপুর টপকে গিয়ে একটা গোপগ্রাম বলে জায়গাতে আছি। এখানে একটা হোটেলে দাঁড়িয়েছি। আমি একটা মটন থালি অর্ডার করেছি আর মৌমিতা রুটি তরকা খাবে। লাঞ্চটা করে নিই, তারপরে মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আমার রয়েছে এরকম মটন থালি, আরও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে রুটি। কীরকম, ভালো খেতে?
আমি আগে ফুলকপি দিয়ে খাচ্ছি, ফুলকপি দিয়ে খুব ভালো লাগছে, তারপর তরকা টেস্ট করবো। এই যে রূপালী হোটেল অ্যান্ড ধাবা, তো এখানে আমরা লাঞ্চটা করলাম। আর আমাদের দুজনের বিল হয়েছিল, ওর 3টে রুটি ছিল আর হাফ তরকা ছিল, আর আমার মটন থালি ছিল। তো সব মিলিয়ে বিল হলো 250 টাকা। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই খারাপ, মানে ভালো লাগেনি আর কি। একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে রাইডিংয়ের সময় আমার একটাই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ঘুম পাচ্ছে। কেদারনাথ ট্রিপেও লক্ষ্য করলাম, এখন করেছি। আর দার্জিলিংয়ে যখন আমি পুজোর সময় গেলাম, তো তখনও ঠিক এরকমই সেম প্রবলেমটাই হচ্ছিল। আর অন্য কোনো প্রবলেম হচ্ছে না, একদম কমফোর্টেবল, না ব্যাক পেন হচ্ছে না কিছু হচ্ছে, কিছুই। ঘুমের একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে। কয়েকটা দাদা বা ভাই যারা আমার কমেন্ট করছিল যে গাড়িটার ব্যাপারে একটু কিছু বলতে বা কিছু মানে রিভিউ দিতে, আমার এই সুজুকি ভিস্টম 250 SX-টা আমি প্রায় এই পর্যন্ত 10,000-এর কাছাকাছি চালালাম। তো আমি যেটুকু চালিয়ে যেটুকু বুঝলাম সেটুকু আমি একটা শর্ট রিভিউ দিয়ে দিচ্ছি। তো সবার আগে যাই এর মাইলেজ হচ্ছে আপনার মানে ডোমেস্টিকে দিয়ে দেবে 33 থেকে 35-এর মধ্যে দেবে। আর যদি এরকম হাইওয়ে হয়, লং ট্যুরে যান, তাহলে 37, 38, এমনকি আমার একবার 40ও দিয়েছিল। তো মাইলেজ নিয়ে খুবই ভালো, মাইলেজ নিয়ে কোনো কথা হবে না। একটা 250cc ইঞ্জিন হিসাবে 40 মানে খুবই ভালো মাইলেজ। 40 না, 37, 38 ধরে রাখুন। আর তারপরে যে ইঞ্জিনের স্মুথনেস, তো এর ইঞ্জিনটা আর কি খুবই স্মুথ, মানে কোনো কর্কশ ভাব নেই। এটা মেনলি মিড রেঞ্জে, টপ এন্ডে ভালো পারফরমেন্স করে, ইনিশিয়ালও মোটামুটি ভালো। আর সবথেকে বড় জিনিস এর রাইডিং পোর্শন, এর কমফোর্টেবল, মানে একদম আপনি সোজা হয়ে বসে হাত একদম উপরে রেখে কমফোর্টেবল রাইড করতে পারবেন। তার কারণে কী হবে, আপনি অনেক দূর দূর লম্বা যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। মানে আপনার ওই ব্যাক পেন বা মানে ক্লান্তিবোধ একদমই কম হবে, যেটা আমি এখন পুরোপুরি ফিল করছি। মানে লুক ওয়াইজ এই গাড়িটা খুবই ভালো। সেখানে আমি খেতে দাঁড়াই বা কোনো ব্রেকে দাঁড়াই, তো অন্তত 2-4 জন এসে গাড়িটাকে দেখে, ঘুরে দেখে, অনেকে এসে জিজ্ঞেস করে কি গাড়ি এটা। মানে এমনি ভিস্টম আমি রাস্তায় খুবই কমই দেখতে পাই, খুবই কম, কি আজকেই একটা দেখেছি। তারপর আমি আর এই পর্যন্ত আমি একটাও গাড়ি দেখতে পাইনি ভিস্টমের। আর কি বলবো, অফ রোড পারফরমেন্স, অন রোড পারফরমেন্স, মানে বেসিক্যালি এর হাইওয়ে পারফরমেন্স অফ রোডের থেকে অনেক বেশি ভালো। অফ রোডটা ওকে মোটামুটি, খুব ভালো বলবো না। আপনি যদি প্রপার অফ রোডে যান, তাহলে এর থেকে ইম্পালস নট এক্সপালস বা হিমালয়ানের জন্য দেখতে পারেন। আর যদি একটা অলরাউন্ডার পারফরমেন্স চান, তাহলে বলবো ভিস্টম বেস্ট। 130-37-এ ক্রুজ করেছি, কোনো অসুবিধা হয়নি। আর অফরোডেও মোটামুটি অফরোডে চালিয়েছি, খুব পারে আর কি হেভি অফরোডে চালাইনি, তো তাতেও এর পারফরমেন্স খুবই ভালো। আর এর যেটা ক্রুজিং স্পিড, মানে আপনি ধরুন দূরে কোথাও ঘুরতে গেলে, আমার মনে হয় এর ক্রুজিং স্পিড 110, 115, 100 আপ আপনি ইজিলি চালাতে পারবেন, এফর্টলেসভাবে যেতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। তো এই মোটামুটি যেটুকু আমার নলেজ, যেটুকু আমি বুঝতে পেরেছি চালিয়ে, সেটুকুই আমি আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো বাকি যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে, আমি যদি কিছু জিনিস মিস করে যাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, ব্রেকিং সিস্টেম ফ্রন্টে ভালো, ব্যাকটাও মোটামুটি ঠিকঠাক, কারণ সব গাড়িতেই ফ্রন্টে একটু বেশি ভালো হয়, ব্যাকটা মোটামুটি হয়। আর হ্যাঁ, আবারও বলছি, যদি কিছু জিজ্ঞাসাবাদ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারেন। আমি যদি জানি, আমার যদি নলেজে থাকে, তাহলে আমি অবশ্যই হেল্প করে দেবো আপনাদের। আর আমার গাড়িটার জন্য একটু প্রে করুন, কারণ আমার গাড়িটার উপরে খুব এখন সময়টা খারাপ যাচ্ছে। মানে আমার ওপরে না, গাড়িটার উপরে বেশি সময় খারাপ যাচ্ছে, যে এসে ঠুকে দিচ্ছে, কারণ নজর লেগে গেল কি না কে জানে। আমরা ফারাক্কা ব্যারাজে পৌঁছে গিয়েছি, আর এখন ঘড়িতে টাইম 3:25।
আজকে একটু রাইডটা লেজি হচ্ছে। আমি এই নিয়ে 4th টাইম শিলিগুড়ি যাচ্ছি। প্রথমবার যখন ফারাক্কা আসি তখন ছিল বেলা 11টা, দ্বিতীয়বার যখন আসি তখন ছিল বেলা 8:30, আর আমি লাস্ট টাইম যখন এখানে আসি তখন ফারাক্কা ব্যারাজের টাইম ছিল 7টা, আর আজকে 4টে। আজকে আমরা বেরিয়েছিলামই অনেক লেটে, সকাল 7টার পরে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো লেটটা হওয়াটাই স্বাভাবিক। গাড়িটা বাঁদিক থেকে কাটাচ্ছিলাম দাঁড়িয়ে, মানে জ্যামের মধ্যেই, তো একটা রকম স্ল্যাব ফেলা ছিল, তো চোখেই পড়েনি। এই যে এখানে লেগেছে, জুতোটা এই অবস্থা হয়েছে, আর ওই গিয়ারটা পুরো মুড়ে গিয়েছে। এটাকে ঠিক করতে হবে, নাহলে গিয়ার শিফট করতে পারছি না। যেদিন থেকে অ্যাক্সিডেন্টটা হলো তারপর থেকে কিছু না কিছু লেগেই আছে, গাড়ির তো কিছু না কিছু হয়েই যাচ্ছে, কিছু না কিছু হয়েই যাচ্ছে, ভালো লাগছে না। তো একটা দাদা ঠিক করে দিলেন, আর কোনো টাকা নিলেন না আমার থেকে। বলছিলাম না যে গাড়ির ওপর থেকে খুব ফাঁড়া যাচ্ছে। সামনে একটা টোটো ছিল, কিচ্ছু দেখা যাচ্ছে না, বাঁদিকে একটা স্ল্যাব ছিল, নিতে গেলাম আটকে গেল এখানে। আমার জুতো ছিঁড়ে গেছে, মানে পায়ে লাগেনি, জুতোর মাথাটা ছিঁড়ে গেছে প্রায়, বাট গাড়ি ওটা বেঁকে গেছিলো, ঠিক করে নিয়েছি আপাতত। তো সেটাই বলছিলাম, কিছু না কিছু লেগেই রয়েছে, এরকম একটা প্রবলেম চলছে। কী কারণে এরকম হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাঁদিকে চলে গেলে মালদা শহর, আর আমরা মালদা বাইপাস নিয়ে নিচ্ছি। আমরা এখন মালদা বাইপাস নিয়ে নিলাম, আর মালদা বাইপাসে আসার সময় এখন ঘড়িতে বাজে 4:10। একটা রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরালাম, আর এখানে 9 লিটার পেট্রোল ভরেছে গাড়িতে। তো এখন আমরা রায়গঞ্জ থেকে প্রায় 50 কিলোমিটার পিছিয়ে আছি, আর এখন আমাদের যেতে হবে প্রায় 200 কিলোমিটার মতন। গাড়িটা কত সুন্দর লাগছে দেখুন, বাট কিছু না কিছু লেগেই রয়েছে। ট্রাকের পিছনে ধাক্কা লেগে এই নাম্বার প্লেট পুরো ঘষে উঠে গেছে। কেদারনাথের অ্যাক্সিডেন্টের পরে এই গাড়ির এই অবস্থা। এটা মেবি ইন্স্যুরেন্স ক্লেম করলে এটা ঠিক হয়ে যাবে। আরেকক্ষণে তো দেখলেন ওটা কি হলো, এটা পুরো বেঁকে গিয়েছিল, এখন সোজা করে দিয়েছে, বাট এখন অনেকটা ব্যাকাই আছে। আর গাড়িটার উপরে খুব মায়া হচ্ছে, কিছু না কিছু লেগেই রয়েছে, সত্যি খুব খারাপ লাগছে। এটা ডান দিকে রায়গঞ্জ বাইপাস, এটা যেদিন খুলে যাবে না সেদিন শিলিগুড়িটা একদম হালুয়া হয়ে যাবে, হালুয়া। এই সামনেই আমাদের পূর্ণিয়া মোড়, আর পূর্ণিয়া মোড় থেকে আমরা ডান দিকে চলে যাব কিষানগঞ্জের দিকে। কিষানগঞ্জ 28 কিলোমিটার, আর শিলিগুড়ি 127 কিলোমিটার। যদি বোর্ডে দেখা যায় তাহলে দেখতে পাবেন। আমরা একটু এই পাম্পে দাঁড়িয়েছিলাম ওয়াশরুম ব্রেকের জন্য। আজকে আমাদের শিলিগুড়ি ঢুকতে একটু রাত হয়ে যাবে, তো ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে কী করলাম, একটা হোটেল বুক করে নিলাম, যাতে ওখানে গিয়ে আর খোঁজাখুঁজি না করতে হয়। সামনে কুয়াশায় 1 মিটার দূরেও কিছু দেখা যাচ্ছে না, শুধু গাড়ির লাইটগুলো ব্লিঙ্ক করছে বুঝতে পারছি। আর আমার যেহেতু হ্যাজার্ড নেই, তো একটা সিঙ্গেল ইন্ডিকেটার জ্বালিয়ে দিয়েছি, ভাই পুরো অন্ধকারে বাইক চালানোর মতো হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখন আমাদের 100 কিলোমিটার যেতে হবে, তো এরকম যদি রাস্তা হতো 100 কিলোমিটার যেতে তো ভোর হয়ে যাবে। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, এই গাড়ির পিছনে আন্দাজে আন্দাজে যেতে হচ্ছে। তো ফাইনালি আমরা শিলিগুড়ি সিটির মধ্যে এন্টার করে গেছি, আর এখন পুরো ঘড়িতে বাজে 9:55। তো আমরা প্রায় বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 7টায়, এখন 9:55, ধরুন 10টা, তাহলে 7টা থেকে 7টা 12 ঘন্টা, আর 3-এ 15 ঘন্টা। শিলিগুড়ি সিটিতে রাতটার দিকে এন্টার করেছি বলে অনেকটা কম জ্যাম, প্রায় জ্যাম নেই বললেই চলে। বাট যদি এটা অন্য টাইমে হতো না, প্রচণ্ড জ্যাম থাকে এইসব রাস্তাঘাটগুলো। এই হচ্ছে দার্জিলিং মোড়, বাঁদিকে চলে গেলে দার্জিলিং, কার্শিয়াং, আর সোজা চলে গেলে আমাদের সিকিম, গ্যাংটক। তো লাগেজটা আমি খুলে নেব, আর আমাদের হোটেলটা একবার দেখিয়ে দিই। এই যে এই হোটেল আমাদের বুকিং ছিল, তো এখানে চেক ইন করে যাব, আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে কথা হচ্ছে। ঘড়িতে এখন 10:43, আর আমরা হোটেলে চেক ইন করে গেছি। তো এখানে খাবারের জন্য বললাম, তো বললো যে এখন বন্ধ হয়ে গেছে।
জোম্যাটো থেকে অর্ডার করে দিয়েছি। আজকেও বিরিয়ানি অর্ডার করেছি। ততক্ষণ বিরিয়ানিটা আসুক, আমরা একটু ফ্রেশ হয়ে নিই। আজকে আমাদের কোঅর্ডিনেটর বলছেন যে রুম ট্যুরটা দেবে, তো এবার রুম ট্যুরটা নিয়ে নিন। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা সুন্দর কিং সাইজ বেড আছে, এখানে একটা টিভি আছে যেটা হয়তো আমাদের কোনো কাজে লাগবে না, এখানে একটা মিরর আছে, এসিও আছে, বাট এসি তো এখন শীতকাল যেহেতু সেখানে এসি চলবে না। একটা বিগ সাইজের বাথরুম আছে, এটা বেসিন, শাওয়ার, গিজার সবকিছু আছে। অ্যান্ড এখানে একটা টি টেবিল আছে, একটা খুব সুন্দর সোফা আছে বসার জন্য, একটা ওয়ার্ড্রপও আছে। আর আমাদের জিনিসপত্র সব এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকের ডিনারটা বিরিয়ানি দিয়ে করছি, দেখেই মনে হচ্ছে ভালো খেতে হবে, তো একটু খেয়ে নেওয়া যাক। তো আমাদের ডিনার কমপ্লিট, আর মোটামুটি দুজনের টায়ার্ড, তো এবার একটু ঘুমাতে হবে। গুড নাইট এভরিওয়ান। আর এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনকে সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দিন তাড়াতাড়ি। কালকে কোথায় যাব সেটা এখনো ঠিক হয়নি, তো কালকে দেখা যাক আমরা কোথায় যাই। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।